করলেন 2026 সালে আইএসএফকে গুটিয়ে দেবে। আমি সায়নী ম্যাডাম থেকে শুরু করে আজকের মঞ্চে যারাই বক্তব্য দিয়েছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলে রাখি, ভাঙড় থেকে আইএসএফ যদি মুছতে পারে সেটা হচ্ছে ভাঙড়ের আপামর জনতা, ভাঙড়ের মা বোন থেকে শুরু করে ভাঙড়ের ভোটাররা। কোনো নটোরিয়াস ক্রিমিনাল বা কোনো সায়নী ঘোষ বা কোনো অন্যান্য জায়গা থেকে যারা নেতৃত্ব দিয়ে এবার জন্য প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে তাদের বাবার ক্ষমতা নেই আইএসএফকে মোছার জন্য। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যদি মনে করে আইএসএফকে মোছা দরকার তাহলে ভাঙড় থেকে আইএসএফ চলে যাবে বলে আমরা মনে করি। আর সাথে সাথে এটাও বলে যায় ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যদি মনে করে এই জঘন্যতম শাসক দল তৃণমূলকে এই ভাঙড় থেকে বিনাশ করা প্রয়োজন, তাহলে এই সায়নী ম্যাডামরা এবং শওকত বাবুরা কোথায় যাবেন ওনাদেরকে একটু জিজ্ঞেস। দেখেন, তৃণমূল কংগ্রেস একটা দল, তারা তাদের কর্মসূচি নিতেই পারে, কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে শওকত মোল্লা ভ্যান চালকদের নিজের কাছে পাইতে চাইছে, এই নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ যে জিনিস কী জিনিস সেটা শওকত মোল্লারা বুঝে গেছে। যারা সাধারণ মানুষের এতদিন পর্যন্ত প্রাধান্য দিত না, মানুষের উপর নির্মম অত্যাচার করত, তারা আজকে নওশাদ সিদ্দিকীর জ্বালায় ভ্যান চালকদের কাছে পৌঁছে যেতে হচ্ছে তৃণমূলদের কাছে। আমরা সর্বোপরি সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আমরা নিয়ে যে টেন্ডেন্সি দেখিয়ে আমাদের দল মানুষের পাশে দাঁড়ায়, সেটা আজকে আস্তে নওশাদ সিদ্দিকীর আদর্শ এই শওকত মোল্লারা পেতে চাইছে। কিন্তু শওকত মোল্লা যেভাবে সাধারণ মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন, ক্যানিংয়ের মানুষ তো ওনাকে বুলডুজার বাবা বলে আখ্যায়িত করেছেন, তাহলে ওরকম একটা ব্যক্তি যদি ভাঙড়ে দায়িত্ব নেয় তাহলে ভাঙড়ে কী অবস্থা হবে ভাঙড়ের মানুষকে ভাবতে বলবো। আবার শওকত মোল্লা বলছেন যে আপনারা যে রক্তদান শিবির দিয়েছেন আপনাদের মানুষকে একটা সসপেন একটা দিয়ে আগ্রহ করে তাদের কাছ দিয়ে রক্ত নিয়েছেন, বোকা মানুষ। এটা তো একটা হাসির কথা, কেননা আমরা তো শাসকে নেই আর আমাদের বিশাল বিশাল কাটম্যানি নেই, আমাদের বালুদার মতন নেতা নেই আর পার্থবাবুর মতন নেতা নেই যে লাইভ টেলিকাস্টে 40 কোটি টাকা একসঙ্গে বাংলার মানুষ দেখতে পেয়েছে। আমরা খেটে খাওয়া মানুষ, নিজের গাঁটের টাকায় মানুষের যে সমাজে ওনারা পরিণত করে রেখেছে জঘন্য সমাজ, সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য আমরা এগিয়ে এসেছি এবং আমাদের বিধায়ক সর্বোপরি সেই সমাজ পরিবর্তনের ডাক দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে চলছে। তাই আমাদের অর্থহীনতায় আমরা হয়তো একটা সাসপেন্ড দিয়েছি, পূর্বে আমরা একটা করে সাথী দিয়েছিলাম, কিন্তু এটা আমি বিশ্বাস করি নওশাদ সিদ্দিকী ভাইজান যদি কোথাও ব্লাড উদ্বোধন বা রক্তদান উৎসব করেন তাহলে কিছুই লাগবে না, মানুষ তাদের শরীরের বিন্দু বিন্দু রক্ত দিয়ে ভাঙড় সহ বাংলার মানুষকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে বলে আমরা মনে করছি। তারা বলছে যে কম্বল তার 1 জানুয়ারি তারা 7,000 বিতরণ করেছে সব তাদের গাড়ির টাকায়। দেখেন, 1 জানুয়ারিতে তৃণমূল কংগ্রেস কতটা কম্বল বিতরণ করেছে জানি না কিন্তু ভাঙড়টাকে যেভাবে কুলসিত 1 জানুয়ারি করেছে সেটা বাংলার মানুষ দেখেছে। বাংলার মানুষ এটাও দেখেছে যে 1 জানুয়ারি যেখানে বছরের একেবারে প্রথম দিন মানুষ শুভেচ্ছা বার্তা বিনিময় করে, কিন্তু এই তৃণমূল কংগ্রেস যেখানে ভাঙড়ের মধ্যে একটা আরাবুল গোষ্ঠী এবং একটা শওকত গোষ্ঠী করে রেখেছে, আরাবুল ইসলাম মহাশয় নিজের দলের পতাকা উত্তোলন করার জন্য এসেছিলেন, অপর একটা গোষ্ঠী যেভাবে তার উপরে নির্মম অত্যাচার করেছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার করতেই পারতেন, কিন্তু সেই কারণে ভাঙড়টাকে আবার যে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের আঙিনায় যে এই মারাহানি হানাহানি কাটাকাটির যে একটা বার্তা ছড়িয়ে দিল, আমরা সর্বোপরি নওশাদ ভাইয়ের নেতৃত্বে সেটাকে বন্ধ করতে চাই। শওকত মোল্লারা দায়িত্ব নিয়ে এই মারামারি আবার বাড়িয়ে দিচ্ছে এবং বাংলাকে কুলসিত করছে। কম্বল বিলান করা বা কম্বল বিতরণ করা তো একটা ভালো কাজ, করতেই পারে, কিন্তু আমরা দেখেছি শওকত বাবুরা কিভাবে কম্বল কোথায় থেকে কারেকশন করে সেটাই আরাবুল বাবুদের কাছ থেকে আমরা শুনেছিলাম। তিনি ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিল যে শওকত বাবুরা কোথায় কোথায় প্রমোটারদের কাছে কিভাবে টাকা তোলে, কোথায় কোথায় সিন্ডিকেট থেকে টাকা তুলে কম্বল বিতরণ করে, সেটা কিন্তু আরাবুল বাবুরা বলে গেছে শওকত বাবুদের বিরুদ্ধে।
তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা আস্তে আস্তে বুঝতে পারছে আগামী দিনে তা গণতন্ত্র প্রক্রিয়ায় তারা যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি। শওকত মোল্লা আরও বলছেন যে বারবার নওশাদ আমাকে কোর্টের ভয় দেখায়, আমি কিন্তু কোর্টকে দেখে ভয় পাই না, কি বলবেন? দেখেন, যাকে ভারতবর্ষের আইন ব্যবস্থা নটোরিয়াস ক্রিমিনালে আখ্যা দেয়, তিনি যদি এখনো রাজনৈতিক স্তরে দাঁড়িয়ে রাজ্যের একটা নেতা হয়ে থাকে, তাহলে সেই দলের থেকে আপনি কি আশা করবেন? তিনি কোর্টকে ভয় পায়, তিনি পুলিশকে চমকায়। আমরা দেখেছিলাম কিছুদিন পূর্বে ভাঙড় কলেজের একটা প্রোগ্রাম থেকে, কলেজ মাঠের একটা প্রোগ্রাম থেকে পুলিশকে চমকাচ্ছে। তাহলে তিনি কোর্টকে ভয় পাবেন কি না পাবেন সেটা আমাদের কাছে বড় জিনিস নয়। আমরা মনে করি ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের আইনি প্রক্রিয়া, যে সমস্ত দপ্তরগুলো আছে এবং ভারতবর্ষের সর্বোচ্চ সংবিধানের গাইডলাইন মেনে আমরা চলি। আমরা যারা অমানচিত বক্তব্য দিচ্ছে এবং ব্যক্তি আক্রমণ করছে, আমরা আইনের রাস্তা ধরে আইনের মাধ্যমে আমরা বিচার পাওয়ার জন্য আমরা দ্বারস্থ হচ্ছি। সায়নী ঘোষ তিনি বলছেন 2026 বা ভাঙড় থেকে আইএসএফ মুছে যাবে, কি বলবেন? কোন সায়নী ঘোষ? যে সায়নী ঘোষ ভোটের পূর্বে গান গেয়ে চলে গিয়েছিলেন আর বলেছিলেন দে দে পাল তুলে দে হেলা করিস না। আবার আজকের তিনি কি করবেন 2026-এ আমি জানি না কো, কিন্তু সায়নী ঘোষ মহাশয়কে একটা কথা বলবো, আপনি আমার সংসদ, যাদবপুরের সংসদ, আপনি সংসদে যখন যাবেন, সংসদ অধিবেশন যখন হবে, আপনাকে আমরা ভাঙড়বাসী হিসেবে বলতে চাই, আপনি যেন হেলা করবেন না, ভাঙড়ের সার্বিক উন্নয়নের কথা বলবেন, মানুষ যাতে সরকারি অনুদান এবং সরকারি যে প্রকল্পের যে জিনিসগুলো পায় যথারীত পাওয়ার জন্য আপনি আওয়াজ তুলবেন। আমরা দেখলাম এই সায়নী ঘোষ মহাশয় বেশ কিছুদিন পরে যখন লোকসভা অধিবেশনে গিয়েছেন ঘুমিয়ে পড়েছেন। আমি সায়নী ম্যাডামকে বলবো ঘুমিয়ে পড়বেন না কো, মানুষের ভোট নিয়ে আপনি জনপ্রতিনিধি হয়েছেন, মানুষের পরিষেবা দেওয়ার জন্য এগিয়ে আসুন এবং সেই চেষ্টা চালানোর জন্য ওনাকে বার্তা দেব। এবং সাথে সাথে যে প্রশ্নটা আপনি করলেন 2026 সালে আইএসএফকে গুটিয়ে দেবে, আমি সায়নী ম্যাডাম থেকে শুরু করে আজকের মঞ্চে যারাই বক্তব্য দিয়েছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলে রাখি, ভাঙড় থেকে আইএসএফ যদি মুছতে পারে, সেটা হচ্ছে ভাঙড়ের আপামর জনতা, ভাঙড়ের মা বোন থেকে শুরু করে ভাঙড়ের ভোটাররা। কোনো নটোরিয়াস ক্রিমিনাল বা কোনো সায়নী ঘোষ বা কোনো অন্যান্য জায়গা থেকে যারা নেতৃত্ব দিয়ে এবার জন্য প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে, তাদের বাবার ক্ষমতা নেই আইএসএফকে মোছার জন্য। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যদি মনে করে আইএসএফকে মোছা দরকার, তাহলে ভাঙড় থেকে আইএসএফ চলে যাবে বলে আমরা মনে করি। আর সাথে সাথে এটাও বলে যায়, ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যদি মনে করে এই জঘন্যতম শাসক দল তৃণমূলকে এই ভাঙড় থেকে বিনাশ করা প্রয়োজন, তাহলে এই সায়নী ম্যাডামরা এবং শওকত বাবুরা কোথায় যাবেন ওনাদেরকে একটু জিজ্ঞাসা করবেন। ভাঙড়ের মানুষ তো খুশি, যেহেতু তোলাবাদ আরাবুলকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস, সায়নী ঘোষ। দেখেন, তোলাবাজকে না সেটা তো দল জানতো, এতদিন তো তোলাবাজের কথা বলতো না। নিজেদের স্বার্থসিদ্ধি বাড়ানোর জন্য, নিজেদের রাজনৈতিক স্ট্যান্ডটাকে ঠিক করার জন্য এবং নিজের আয়ত্তে সব কিছু আনার জন্য এই সমস্ত চমক দেওয়া কথা বলছেন। আরাবুল যে তোলাবাজি সেটা আজকে ওনারা জানতে পারছেন। আরাবুল তো আজকালকার এমএলএ না, আরাবুল ভাঙড়ের একমাত্র নেতা, যিনি বিজয় পতাকাটা নিয়ে ভাঙড় থেকে তিনি কলকাতায় গিয়েছিলেন কালীঘাটে। সেই আরাবুল যে কি কার্যকলাপ আনার মধ্যে ছিল দল কি জানতো না? আজকের কোনো এক বাবু আগেভাগে বুঝতে পেরেছে যে ভাঙড় বিধানসভায় প্রচুর পরিমাণের একটা অর্থ আছে, এখানে শয়ে শয়ে প্রজেক্ট। একটা সিনেমা জগৎ থেকে এসছেন আর আমরা জানি সিনেমা জগতে উনি কাজ করতেন। একটা কথা আপনাদের মাধ্যমে ম্যাডামকে বলি, সায়নী ম্যাডাম একটা সিনেমা করেছিলেন, সিনেমাটার নাম হচ্ছে কানামাছি, যেটা পুরোটাই হচ্ছে রাজনৈতিক সিনেমা। সেই সিনেমায় উনি একজন সাংবাদিকের কাজ করছিলেন, অভিনয় করছিলেন, ওনার নাম ছিল পায়েল। ওই সিনেমায় ওনার নাম ছিল পায়েল। তো আমরা দেখেছিলাম যে একটা ফেক ভাবে কিভাবে মুখ্যমন্ত্রী হওয়া যায়, একটা ফেক বার্তা ছড়িয়ে কিভাবে
মসনদে বসা যায়, সেই সিনেমাটাই কিন্তু এই সায়নী ম্যাডাম চরিত্র রেখেছিল, অভিনয় করেছিল। এবং যে আবির ওই সিনেমায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আবিরের স্টেজের বোমটা ফেটেছিল যখন, ওই সিনেমার গল্প বলছি, এই সায়নী ম্যাডামের মোবাইল থেকে এসএমএসটা পাঠানো হয়েছিল। সেই সময় ওই সিনেমায় এই সায়নী ম্যাডামের নাম ছিল পায়েল। ম্যাডামকে জিজ্ঞাসা করবেন, ম্যাডাম তো হাড়ে হাড়ে বুঝতে পারবে আমার কথা। তো সেই সব জগৎ থেকে এনারা এসছেন রাজনৈতিক স্তরে। তাহলে মানুষকে কিভাবে বোকা বানানো যায়, মানুষের মাইন্ডটাকে কিভাবে নিজের কাছে আকৃষ্ট করে আনা যায়, তাই তাঁরা জানেন। তাই তাঁরা রাজনৈতিক বা উন্নয়নের কথা মনে পড়ে না, তাই তাঁর হয়তো গানের কথা মনে পড়ে, অভিনয়ের কথা মনে পড়ে, অন্যান্য কথা মনে পড়ে। আমি ম্যাডামকে একটা কথা বলি, ওসব ছাড়ুন, স্টেট উন্নয়নে আসুন। যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ভাঙড় সহ যাদবপুরের মানুষের ভোট নিয়ে আপনি সংসদ হয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়ে আপনি সংসদ হয়েছিলেন, প্রতিটা প্রতিশ্রুতির কাজের ফুলফিল করার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য আমি অনুরোধ করছি ম্যাডামকে।